3টা বেড সিকোয়েন্স আছে। পোকার ফেস নিয়ে মিথ্যা কথা বলা যাইতেছে। আপনি আপনাকে মহানও বানায় ফেললেন। না না, কোনো ডিপ্লোম্যাটিক আনসার। পারলে লুঙ্গিটাও খুলে ফেলি। আমার কাছে এই প্রথম মানে সেটে সাধারণত যত কাজ সিনেমার থেকে শুরু করে যাই করছি একটা লজ্জার ব্যাপার থাকে। এই একটা সেটে পারলে লুঙ্গিটাও খুলে ফেলি এমন একটা অবস্থা, গরমে খালি গায়ে, এবং এরকম একটা কঠিন শুটিং, কঠিন মোমেন্ট। যেমন ওর শাড়ি তেমন আমার লুঙ্গি, মানে খারাপের থেকে খারাপ, তেমন আমার গার্লফ্রেন্ডের শাড়ি, সেটা তো গায়েই থাকে না। যাই হোক, সেই মোমেন্টগুলো আমাদেরকে অত্যন্ত রকম মানে ইজি হইতে, যে জিনিসটা আমরা আসলে কোনো পুরো শুটিংটা জুড়ে আমাদের ভেতরে ছেলেকে মেয়েকে এই ভেদাভেদটা ছিল না, এবং আমরা আসলে কাজটা করে গেছি এবং আমরা খুব আনন্দের সাথে করছি। এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে অত্যন্ত দুর্দান্ত মনে হয়েছে। না, এইটা আসলে একদমই কারোর জন্য করা লাগে না। না, কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার না। আমি কেন ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিব? ইনফ্যাক্ট যদি হয়েও থাকে আর কি খুবই মিনিমাম লেভেলের, সেটা নাসির ভাইয়ের ক্ষেত্রে হয়েছে, কারণ নাসির ভাই নিজে আসলে হচ্ছে গিয়ে চিটাংয়ের, কিন্তু ওনার ক্যারেক্টারটা হচ্ছে পুরান ঢাকার ল্যাঙ্গুয়েজ। সো ওই টোনালিটিটার জন্য অনেক সময়, কারণ উনি নিজেও অনেক বেশি কনসিয়াস যে ওনার অ্যাক্টিং ঠিক হচ্ছে কিনা। সো ইট ইজ নট যে আমি বলতেছি যে এটা আরেকবার করা। সো আমার বলা, ওনার নিজেকে নিয়ে যে সিরিয়াসনেস থাকে, সেইটা মিলে হয়তো বা মানে ওইভাবে চিন্তা করলে ওনার ক্ষেত্রে আসলে কিছু টাইম বেশি লাগছে আর কি ওনার ক্যারেক্টার। এখানে দাদা আমি একটা কথা অ্যাড করি, যে আসলে কারোর ডায়লগ ভুলে যাওয়া তো দূরের কথা, এমনভাবে আমাদেরকে মুখস্থ এবং আত্মস্থ করানো হয়েছে শুটিংয়ের আগে, আমরা নিজের ডায়লগও বলছি, পরের ডায়লগও বলে দিচ্ছি। আমি বলি দাদা, আসলে এই শুটিংটার ভিতরে এত ইনভলভড হয়েছিলাম, সেট থেকে ভাগা তো দূরের কথা, সেটে মনে হতো যে এখানেই থেকে যাই সারা জীবন। আমার অ্যান্সার ভাই জাস্ট মানে পোকার ফেস নিয়ে মিথ্যা কথা বলা যাইতেছে। শুটিং উনি ওনারই থাকতো যে ওনার কালকে কি শুটিং থাকবে কি থাকবে না এটা নিয়ে ওনার খুব কনসিয়াস না থাকলে উনি বেঁচে যায়, এবং শুটিং সেট থেকে ভাগার টেন্ডেন্সি ওনার সবচেয়ে বেশি। মানে এই জন্য জয় ভাই নিজ দায়িত্বে প্রত্যেকটা প্রশ্নের উত্তর, কে লেটে আসতো, কে আগে যেতে চাইতো, এগুলো নিজেই সুন্দর করে এত গ্লোরিফাই করে উত্তর দিচ্ছেন। আপনি আপনাকে মহানও বানায় ফেললেন। মন থেকে দিলে দাদাই খাইছে, কারণ আমরা সারাক্ষণ যখন গরমে কষ্ট পাইছি মনে মনে আচ্ছা তারা গালি দিছি, যে বাঁধন তালি দেয় বাঁধনও দিচ্ছে, কিন্তু সামনে খুব ওনার সাথে পোলাইট সুন্দর, মনে মনে গালি দিছি। সকাল 5টায় কল, 4টায় কল, এটা আজগুবি কল। ওনার একটা বাহিনী আছে, বিচ্ছু বাহিনী টাইপের, ঠিক আছে। ওনার যেই চিফ এডি থেকে শুরু করে ওনার যাবতীয় ওনার লোকজন, এরা উনি 4টায় বললে ওনারা 2:30টার সময় দরজা একজন ধাক্কাবে, তো একজন ধাক্কালে তো উঠে যাব, পরে ওই 12 জন 12 বার ধাক্কাবে। ওদের রুটিনই হচ্ছে যে 12 জন 12 বার শেষ হইলে পরে আবার শুরুর জন এসে ধাক্কাবে। এবারে আপনারা খাইতে দিবে না, বসতে দিবে না, ওই সেটাই না বসায় রাখা আগ পর্যন্ত তারা এই কাজ করে যাবে। তো এইটা একটা মনে হচ্ছে যে দাদার এই টিমটা খুবই স্ট্রং। এটা আসলে কোনো মানে কনস্ট্রাকশন কাজে, ঠিকাদারি কাজে যদি তারা থাকে তারা সফল আরো বেশি হবে। মৌসুমী আমি দেখছি যে যতটুকু সবাই ফোনে থাকে এখন, তবে অবশ্যই তারা দুজন তো আছেনই, শঙ্খ মৌসুমী, বাট জয় ভাই হচ্ছে সর্বোচ্চ পরিমাণে ফোন আসতো, কারণ উনি এত বিজি, ওনার এত প্রোগ্রাম। মানে আমি খুবই আপ্লুত। আমি ভাবছিলাম যে বাঁধন আমাকে পাত্তা দেয় না, কিন্তু বাঁধন যে সারাক্ষণ আমাকে ফলো করছে, এটা কিন্তু খুবই আমার জন্য একটা আনন্দের দিন আজকে অফিসিয়ালি জানার পরে বিষয়টা। সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে ছিল এই পুরো প্রসেসে, আমরা টেক রেকি করতে কুমিল্লাতে গেছি। যাওয়ার পরে কুমিল্লা শহরের অবস্থা দেখা ইট ওয়াজ সো মেসড আপ এবং ক্যাওয়েটিক, মেসি ইন আ সেন্স দ্যাট ইটস নট শুটিং ফ্রেন্ডলি। সো আমরা মোটামুটি ডিসিশন নিয়ে নিয়েছি যে উই আর নট গোয়িং টু শুট হিয়ার। তখন আমার ডিওপি যে পলাশ, ও বললো যে দাদা চলেন আমরা একটা রিক্সা রাইড নেই শহরের। সো আমরা প্রায় তারপর 2 ঘন্টার মতো শহরে ঘুরছি। শহরে ঘোরার পরে আমরা যেটা ফাইন্ড আউট করছি যে এই যে শহরের যে এক্সিস্টিং কেওয়াস, মেসি সিচুয়েশন, জ্যাম, লেটস ইনকর্পোরেট দ্যাট পার্ট ইনটু দ্য স্ক্রিপ্ট অ্যান্ড এইটাকে ন্যারেটিভের পার্ট বানায় ফেলানো। এবার জয় ভাই, আমার এই ছবিতে 3টা বেড সিকোয়েন্স আছে। তো আমি খুব প্রথমে খুব মনে মনে খুশি, আবার বাইরে বাইরে একটু রাগ, যে আমার বউ কি মনে করে, আত্মীয় স্বজন কি মনে করে দেখলে, এই ধরনের একটা মানে বিষয় নিয়ে, কিন্তু মনে মনে ইচ্ছা নিয়ে আমি গেলাম। কখন সিকোয়েন্স হবে ওইটার নাম নাই, আরে কখন হবে এইটা কখন, খালি অ্যাসিস্ট্যান্টদের জিজ্ঞেস করি।
যে শুটিংয়ের ওইটা যখন আসছে তখন এত টেকনিক্যালি দাদা এই শুটিংগুলি করছে যে শুটিংয়ে মনে হয়েছে, স্ক্রিনে মনে হচ্ছে যে কি না কি করে ফেলাইছিস, আসলে কিচ্ছু করিনি আল্লাহর কসম। এবং পাশাপাশি না পাওয়ার একটা হতাশাও, যে এই যে ওরা দর্শক ভাবতেছে আমি এত কিছু পেয়ে গেছি, বাঁধনকেও পাইলাম, মৌসুমীকেও পাইলাম, আরও নারী ক্যারেক্টার থাকলে বোধহয় আরও পাইতাম, কিন্তু আসলে আমি কিছুই পাইনি। আমার একটা প্রশ্ন বাঁধনের কাছে আছে, বাঁধন এত দুর্দান্ত একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের ঘোর থেকে বের হওয়া তো খুব সহজ কাজ না। তুমি এই ক্যারেক্টারের ঘোরে আসলে শুটিং এর পর কত সময় ধরে ছিলা? সুলতানা থেকে আমার 1-1.5 মাসের মতো লেগেছে বের হতে, কারণ তাহলে যেহেতু- 1-1.5 মাস আমি তার জামাই হিসেবে তার মনের মধ্যে থেকে গেছি। মানে জয় ভাই আসছে খালি, না না, আপনি আপনি আমার মানে সুলতানার সেলিম হিসেবে সারা জীবন থেকে যাবেন, তার সিনসিয়ারিটি এবং কাজের প্রতি ভালোবাসা দেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এই কাজটাই আমাদের জন্য একটা দুর্দান্ত, বাঁধনের সাথে আমি একমত যে এই কাজটি একটি ভিন্ন ধারার কাজ, এবং আমরা ভেবেছিলাম যে এত সুন্দর গল্পের একটি কাজ যেখানে আমরা গতানুগতিক হিট ফর্মুলার বাইরে গিয়ে করেছি, সেটা দর্শক কিভাবে আসলে গ্রহণ করবে। আজকে আপনারা দেখছেন দর্শক ব্যাপকভাবে গ্রহণ করেছে আমাদের গুটি, আমাদের বাঁধন এবং আমাদের সবাইকে ধন্যবাদ।